দেখি আগে সংবাদ এর লাগি সময় শেষ হয়ে ধরেন ভিডিও করিস না আমাদের ছবি তুলি আমি বই আমরা ছবি তুলি জিম করা যাও আমাদের আগামীর রাষ্ট্রনায়ক যিনি 22 সালে আমাদের দলের মহাসচিব আপনাদের স্কুল মাঠে এসেছেন, আপনাদের পাশে এসেছেন, গতকালকে আপনাদের কাছে এসেছি। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ার আপনারা সবাই দোয়া করবেন ওনার সুস্থতার জন্য। এবং এই সরকার আমি বক্তব্য সংক্ষিপ্ত করতেছি, আমি শুধু অনুরোধ করবো আপনারা সবাই তো আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। আজকে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের উপদেষ্টা জনাব আরিফুল তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনার একটি মিথ্যা মামলায় জেলে আছেন। যদি উনিও সুস্থ থেকে এবং বাইরে থাকতেন তাহলে আপনাদের পাশে এই বন্যায় আপনাদের পাশে এসে দাঁড়াতেন। তারা যখন আসতে পারেন নাই, তার জন্য দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা বারবার নির্বাচিত মেয়র আরিফুল চৌধুরী আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদেরকে সামান্য খাদ্য সামগ্রী আপনাদেরকে বিতরণ করার জন্য, যদিও এটুকু আপনাদের জন্য বেশি নয়, কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে এসে আপনাদের কিছু কষ্ট আপনাদের লাঘব করার জন্য। আমরা অতিথি আমাদের বিভিন্ন পর্যায়ে 3টি উপজেলার মধ্যবর্তী স্থান দরবস্তিজনের সেন্ট্রাল জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশা এখানে এসেছিলেন। আমাদের এই মাঠে উপস্থিত আছেন এই ইউনিয়নের বিএনপির সভাপতির সভাপতিত্বেই আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এখানে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন বিএনপি সিলেট জেলার সহসভাপতি জনাব মাহবুব চৌধুরী ফয়সাল, প্রথম যুগ্ম সম্পাদক আমাদের এবং আমার এখানে উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অসাংগঠনিক সম্পাদক বাদশাহ এবং বিএনপি জেলার সভাপতি উপদেষ্টা মোহাম্মদ শুকুর এবং ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমাদের আপনাদের সকলের পরিচিত আফজল, এবং আমার সঙ্গে অনেক সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং অত্র এলাকায় আমাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং শুধু নির্বাচিত হওয়ার পর থেকেই যে আমার সঙ্গে সবসময় যোগাযোগ আছে তার এলাকার মানুষের জন্য সেই বাহার হোসেন বাহার এবং মেম্বার আমাদের রকিব এবং শ্রমিক নেতা
আমাদের বেলাল, সে তো মানে প্রতি রাত্রেই আমাদের ফোন, আজকে এই অসুবিধা। এনিওয়ে, আমরা এখানে সময় কালক্ষেপণ করব না। আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি যে এত মানে সিলেট বিভাগের বন্যার পরিস্থিতি তিনি যে একদম মনিটরিং করতেছেন সেটা ভাবার আমাকে বলেছেন আপনারা কোথায় আছেন। সিলেট, জয়ন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ সহ সিলেট বিভাগের সুনামগঞ্জ এই এরিয়ার সমস্ত এলাকাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আপনারা। আমার রাজনীতির থেকে আগে যান আপনারা, বানবাসী মানুষের পাশে আমাদের যা আছে তা নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে আসেন। আমরা ধারাবাহিকভাবে আমাদের সাধ্যমতো যতটুকু আছে সেটুকু নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি। এটা কিন্তু সাময়িক, হয়তো আজকে একদিন বা 2 দিনের বিষয়, কিন্তু মূল যে বিষয়টা বলছে চেয়ারম্যান, এই এলাকাকে কিভাবে পানির এই বন্যা যে বারবার আসলে যে ক্ষতি হয় এটা থেকে আমাদের কীভাবে বাঁচা যায়, এটা কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দলের এককভাবে করা সম্ভবপর নয়, রাষ্ট্রীয়ভাবে যদি এটার পরিকল্পিত না হয়। আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সেই নেতা মরহুম এম সাইফুর রহমান, যিনি আপনাদের এই এলাকার সংসদ সদস্য হয়েছেন। আজ তার অনুপস্থিতি আমরা খুব অনুভব করছি। আজকে তিনি থাকলে হয়তো জাতীয় আন্তর্জাতিকভাবে খ্যাতসম্পন্ন ব্যক্তিত্ব, আজকে অন্য একটা স্কিম আসতে পারে। আমার আরেকজন নেতা আজকে আমাদের মধ্যে হারিয়ে গেছে, যার সবসময় দেখেছি জনতা গোয়েনঘাট কোম্পানিগুলি নিয়ে যাবার আমাদের দিলদার হোসেন, আজ তিনি আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। তবে একটা জিনিস বলে রাখি, এই জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এই এলাকা অত্যন্ত সমৃদ্ধশালী এলাকা বলেই আমাদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি করতে হবে, আমাদের মধ্যে জোরালো দাবি সৃষ্টি করে এইখানকার সম্পদ দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক যোগান যেখানে দেওয়া হয় সেই এলাকার মানুষকে প্রতি বছর আসলে তার গৃহ, তার রাস্তাঘাট নিয়ে চিন্তা করতে হয়। আমার মনে হয় আপনারা বুঝতেছেন এবার প্রকৃতিরও পরিবর্তন ঘটেছে। অন্যান্য বছর একবার বন্যা হয়তো এবার 3 বার হয়েছে। তার কারণ আমাদের এই যে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা, ওইখানে বর্ষণ হলেই এখানে এখানে বৃষ্টি না হলেও এখানে পানি আসবে। তো সেটা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ। এর মূল কারণ হচ্ছে এবার আমরা এফেক্টেড পানি আসলেই আমাদের এখানে চলে আসে তার 3টি কারণ। একটি হচ্ছে আমরা সব হাওরগুলো ভরে দিচ্ছি, বড় বড় এই যে বাগা থেকে জনতা পর্যন্ত দেখেন বিশাল বিশাল ভবন তৈরি করা হয়েছে এই হাওয়ার পরে। এই হাওরের পানি যাবে কোথায়? আপনার এই যে মিঠামইন রাষ্ট্রপতির বাড়ির এখানে যাওয়ার জন্য মিঠামইনের এই বাঁধেরও এফেক্ট আছে। অপরদিকে এই জাফলং, গোয়েনঘাট, কারণ এই পাথর উত্তোলন না করার কারণে এই পিয়াইন নদীর তার পানির গতি পরিবর্তন করে দিচ্ছে এবং সেটা কারণেও একটা এফেক্ট চলে আসছে। এরপরে শ্রমিকরা বেকার হয়ে গেছে। তার পাশাপাশি এই যে এটাতে বলে সরাইল থেকে যে সুনামগঞ্জের দিকে যে নতুন রানীগঞ্জ বাজারে যে ব্রিজ হয়ে রাস্তা হচ্ছে সেখানে হাওরকে বাদ দিয়ে হয়েছে। তো এই পানি তো গিয়ে গড়ায় গড়ায় ওই নদীতে যেতে, সব জায়গায় যদি বন্ধ থাকে তাহলে পানি কী হয়? এই যে কোম্পানিগঞ্জের যে রাস্তা করেছেন বিমানবন্দরে এখান থেকে বঙ্গবন্ধু ন্যাশনাল হাইটেক পার্কের সামনে, সেখানে রাস্তা হয়েছে ভালো, কিন্তু পানি যাওয়ার কোনো চ্যানেল রাখেন নেই, যার জন্য ওইখানের পানিও আমাদেরকে এফেক্ট করছে। তো যাই হোক, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে। আমরা আশা করেছিলাম যে এই এলাকায় মন্ত্রী ছিলেন, সরকারের অনেক নেতা এখানে আছেন, এলাকার উন্নয়নের কোনো চিত্র আমি দেখিনি।
আমি সেদিন গোয়াইনঘাট পরে জাফলঙ্গের বিভিন্ন এলাকায় গেছি, রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় এটা অন্য একটা জগৎ। আমি আশা করব এই বন্যার পরবর্তীতে আমি আমার পক্ষ থেকে জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট আমি তুলে ধরব যে শুধুমাত্র লোক দেখানোর জন্য গিয়ে কিছু রিলিফ দিয়ে কাজ শেষ নয়। কীভাবে এই জমিটাকে রক্ষা করা যায়, কীভাবে এলাকার মানুষ বছরের পর বছর এই যে পানি নামার পরপরই তাদের ঘর বাড়ি তাদের এগুলো মেরামত করতে অনেকের আর্থিক সংকট দেখা দিবে। সেই ক্ষেত্রে সরকার যেন অন্ততপক্ষে এদের বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে বা তাদের সহযোগিতার ক্ষেত্রে একটা সহযোগিতার ফান্ড দেন, যাতে করে এই গরিব মানুষগুলো এখন কী কিনবে, একটা বাঁশের দাম কত, একটা টিনের দাম কত, কাজে এটা যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা না আসে, এত বড় উন্নয়নশীল দেশ বড় বড় কথা তাহলে দেখি। আর আমার তরফ থেকে আমি চেয়ারম্যান বলছেন আমরা আমাদের লেভেলে কথা বলবো, যদি কোনো সংস্থা বা কোনো সরকার সহযোগিতায় আমি চেয়ারম্যানের মেম্বার যারা আছেন এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমরা সবার সঙ্গে আলোচনা করে আমরা যাতে এইসব প্রজেক্টগুলো এখানে আসে বা এইগুলোর জন্য যে জায়গায় কাজ করার আমরা সেটা অব্যাহত রাখব। আমি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রত্যেক দিন মনিটরিং করতেছেন, বিদায় আমি শুধু এই বন্যার পানির আজকে ত্রাণ বিতরণ করে যাব না, এই পানির নামার পরে কি অবস্থা সেটা দেখে এখানকার জনপ্রতিনিধি এবং বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করবো, আমাদের একটা ফিজিবিলিটি আমরা নিজেরাই তৈরি করব। এটাই হলো মেইন কাজ। সরকারিভাবে করুক না, আমরা বেসরকারিভাবে এই এলাকাকে বাঁচাতে হলে একটা পরিকল্পিত একটা প্রস্তাব দিয়ে দিতে হবে, যাতে যেখানে সবাই সমর্থন দিতে বাধ্য হয়। আমরা সেই জিনিসটা অন্ততকে আমরা করার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা নিরাপত্তা নিয়ে কাজ করবে, তাহলে আসল মানুষের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এখানে আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আমার দল এবং আমার নেত্রী অসুস্থ অবস্থায়ও কিন্তু তিনি আপনাদের খবর নিচ্ছেন, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তারপরেও আপনাদের এই এলাকার মানুষের প্রতি তার একটা গভীর সমবেদনা রয়েছে, তার জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাবগুলো আমি তাকেও জানাবো, তার অবস্থান থেকে তিনি যেন আমাদের এই পানিবন্দী মানুষের বানবাসী মানুষের এই দুরবস্থা কোনো তারা তুলে ধরবো, যাতে করে তার পক্ষ থেকেও কোনো পরামর্শ আসে। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই বলে আমি আমার বক্তব্য শেষ করতে মনোবল হারাবেন না, একের লাঠি 10-এর বোঝা। আমি বলছি চেষ্টা করলে কোনো জিনিস না হয় না। আর আমাদের ট্যাক্স দিবেন, আমাদের উন্নয়ন দিবেন না, পাথর বন্ধ করলেন আবার রাতে পাথর চুরি হয়ে যায়। হ্যাঁ, শ্রমিকরা পাথর তুলতে পারলো না, আপনারা আবার চুরি করে পাথর নিয়ে যান। এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে, প্রকৃতপক্ষে দেশের সম্পদ দেশে আরোহণ করার ব্যবস্থা করতে হবে। আমি বন্যা পরবর্তীতে আবার আসব এবং আপনাদের জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এবং আমাদের দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায়ক। Tu vai lá,